হ্যালো, আপনারা একটু রেসপন্স করেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, জি দেখা ভাই, যাচ্ছে দেখা জি আপনার। ভাই। আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে আমি ভাই একটু হ্যাঁ, আমার হচ্ছে এখন ডেস্কটপটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমার এই ডেস্কটপটা আমি একটু ক্লিন রাখার চেষ্টা করি আরকি। এইজন্য হচ্ছে এখানে শর্টকাট খুব কমই রাখছি। মানে যেগুলো আমার মোটামুটি এইখানে মানে আপনারা নিচে দেখতেছেন যে টুলবার যেটা আছে বা নিচে যে বারটা আছে এইখানে হচ্ছে আমার সফটওয়্যার গুলো রাখছে আরকি। আপনাদের ধরেন শর্টকাট থাকতে পারে এই যে এদিকে হচ্ছে আপনার ইয়ে থাকতে পারে, শর্টকাট থাকতে পারে। তো আপনারা হচ্ছে জানেন নরমালি যারা হচ্ছে কম্পিউটার ইউজ করেন তারা জানেন হচ্ছে কিভাবে একটা অ্যাপস ওপেন করতে হয়। তো এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নাই। যদি এখানে হচ্ছে আপনার ইয়ে না থাকে তাহলে এই যে এখানে সার্চ করে আপনি হচ্ছে করতে পারেন। আমার হচ্ছে এইখানেই আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলটা আমি এখানে রাখছি কারণ বিভিন্ন সময় আমার এক্সেলে কাজ করা লাগে। এজন্য হচ্ছে যাতে সহজে অ্যাক্সেস করা যায় এজন্য আমি এখানে রাখছি আরকি। তো আপনারা হচ্ছে যদি মানে আপনাদের ডেস্কটপে না থাকে তখন হচ্ছে বা শর্টকাটটা না থাকে তাহলে হচ্ছে আপনি যেভাবে সার্চ করে তারপরে হচ্ছে এক্সেলে করতে পারেন, প্রবেশ করতে পারেন। অথবা আপনারা কিন্তু চাইলে যারা মোবাইল ইউজ করতেছেন তারা কিন্তু সহজেই গুগল শিটস আপনি হচ্ছে প্লে স্টোরে শিটস লিখে সার্চ দিবেন SHEETS শিটস লিখে সার্চ দিলে গুগল শিটের যে সফটওয়্যারটা ওটা চলে আসবে। এটা অনেক ভালো। এবং নাসির হচ্ছে ইয়ের কথা বলছিল একটা যে ডব্লিউপিএস অফিস ওটার মধ্যে কিন্তু সবগুলোই আপনি পাবেন, ওটাও ইয়ে করতে পারেন, সবগুলোর কাজ কিন্তু একই। তো আপনারা মানে তখন হচ্ছে মোবাইলে ওইটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। তো দেখেন এইখানে হচ্ছে আমার এই যে এক্সেলটা ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মোটামুটি এক্সেল যখন আপনি ওপেন করবেন একদম শুরুতে তখন হচ্ছে এটার ইন্টারফেস। এখানে দেখেন যে হোম লেখা আছে। হোম মানে হচ্ছে আমি এখন যেখানে আছি এখানে দেখেন যে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তারপরে হচ্ছে এই যে মানি ইন এক্সেল, ওয়েলকাম টু এক্সেল, ড্রপ ডাউন টিউটোরিয়াল, এগুলো হচ্ছে এই যে টিউটোরিয়াল আছে। তারপরে হচ্ছে আপনার এই যে টেমপ্লেট পাবেন আপনি এখানে, এগুলো হচ্ছে আপনার টেমপ্লেট। তারপরে হচ্ছে এই যে এখানে মোর টেমপ্লেটে দিলে আপনি হচ্ছে আরো টেমপ্লেট পাবেন। মানে আপনি যে একটা এক্সেল ফাইল মানে এক্সেল শিট ওপেন করবেন বা আমরা এক্সেলে যেখানে কাজ করি সেটাকে বলে ওয়ার্কবুক। তো আপনি যে ওয়ার্কবুকে কাজ করবেন এরকম অনেক টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো আপনি এখান থেকে পাবেন। তারপরে এই যে এখানে দেখেন রিসেন্ট ফাইল আছে, আমি যে ফাইলগুলো রিসেন্টলি যে ফাইলের কাজ করছি এক্সেলে ওই ফাইলগুলো হচ্ছে এখানে আছে। তারপরে হচ্ছে এই নিউ ফাইলে দিয়েও আপনি একটা নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন। এখানে দিলে হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন টেমপ্লেট আছে মানে প্রিসেট। আপনার এই টেমপ্লেট গুলো আগে থেকে তারা তৈরি করে রাখছে, এখান থেকে আপনি হচ্ছে এই টেমপ্লেট যে কোনো একটা নিয়ে এটাতে কাজ করতে পারেন। যেখানে দেখেন যে সুন্দর করে যে ক্যালেন্ডার আছে, তারপরে হচ্ছে পার্সোনাল মান্থলি বাজেট, উইকলি শো শিডিউল, হাউস হোল্ড মান্থলি বাজেট, বিভিন্ন ধরনের আপনি এখানে পাবেন আর কি, টেমপ্লেট পাবেন। আচ্ছা যাই হোক ওইটাতে না যাই। তো আপনি হচ্ছে যে হোমে আসলেও দেখবেন যে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক অপশনে ক্লিক করলে কিন্তু আপনার নতুন একটা ওয়ার্কবুক ক্রিয়েট হয়ে যাবে মানে এক্সেল ওয়ার্কবুক। অথবা আপনি নিউতে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্রিয়েট করলে একটা নতুন ওয়ার্কবুক ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা যাই হোক আমরা হচ্ছে যেহেতু এখানে আছি এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম। তো দেখেন আমার কিন্তু এই যে এটা হচ্ছে মেইন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছি, যেটা আমাদের মেইন বিষয় সেটা হচ্ছে যে এক্সেল এর ওয়ার্কবুক, সেই এক্সেল এর ওয়ার্কবুকটা কিন্তু চলে আসছে। তো এখানেই হচ্ছে আমাদের কাজ। এখানে হচ্ছে দেখেন যে আপনারা এই যে নেভিগেশন ট্যাব, এই যে নেভিগেশন ট্যাব গুলো আছে এই নেভিগেশন ট্যাব গুলো নিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হবে। তো আগে হচ্ছে এখান থেকে শুরু করি। এটা হচ্ছে দেখেন এখানে হোম ট্যাব আছে। তো হোম ট্যাবের মধ্যে কি কি আছে? হোম ট্যাবের মধ্যে হচ্ছে এখানে কার্ড কপি, আচ্ছা কার্ড কপি তো আপনারা বুঝছেন, একটা হচ্ছে কোন একটা টেক্সট হচ্ছে কাট করে নেওয়া অথবা কপি করে নেওয়া, এটা নর্মালি সম্ভবত আপনারা বুঝেন, আপনাদের সবারই বোঝার কথা। তারপরে আছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার নিয়ে পরবর্তীতে আলোচনা করব আসলে এটার কাজটা কি, হয়তো অনেকে জেনেও থাকতে পারেন। তারপরে আমরা দেখি যে এটা হচ্ছে আপনার ফন্ট ট্যাব। এটা এখানে হচ্ছে আপনি ফন্ট নিয়ে কাজ করতে পারবেন। এই ট্যাবটা হচ্ছে আপনি ইয়েতেও পাবেন, আপনারা ইয়েতেও দেখেছেন, পাওয়ার পয়েন্টেও দেখেছেন, মাইক্রোসফট ওয়ার্ডেও আছে।
তো এই ফন্ট ট্যাব হচ্ছে আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে কোনো ফন্টকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলা করতে পারবেন। এইসব অপশন এখানে আছে। ফন্টের কালার কি হবে এগুলো হচ্ছে আপনারা এখান থেকে করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই অ্যালাইনমেন্ট ট্যাব। তো এই অ্যালাইনমেন্ট থেকে হচ্ছে আপনি এই যে এখানে দেখেন যে আপনার টেক্সটটা কোন দিকে অ্যালাইন হবে, রাইট অ্যালাইন হবে নাকি মিডল অ্যালাইন হবে নাকি লেফট অ্যালাইন হবে, এখান থেকে আপনারা এই যে অ্যালাইনমেন্টটা ইয়ে করতে পারবেন। তারপরে আছে হচ্ছে এই যে এখানে দেখেন নাম্বার লেখা আছে, আসলে নাম্বারটা এটা আসলে ডিফাইন করে আপনার ডাটা টাইপ। আপনি ডাটা টাইপ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, জেনারেল আছে, জেনারেল ডাটা টাইপ। এখানে হচ্ছে সব ধরনের ডাটা থাকবে, মানে এই ডাটার কোনো ফরম্যাট নাই। এখানে হচ্ছে টেক্সট ডাটাও থাকবে, তারপরে হচ্ছে নাম্বার ডাটাও থাকবে, আপনার কারেন্সি থাকতে পারে মানে টাকা পয়সা আর কি যেটা, তারপরে হচ্ছে যে কোনো ধরনের ডাটা এখানে থাকতে পারে। নরমালি এটা হচ্ছে জেনারেল। তারপরে আছে নাম্বার, তারপরে কারেন্সি। কারেন্সি হচ্ছে যেটা আপনারা জানেন যে মুদ্রা। তারপরে হচ্ছে যে ডেট আছে, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন। তারপরে সাইন্টিফিক ডাটা, টেক্সট ডাটা, মানে এটা হচ্ছে আপনি ডাটাটা একটা ডিফাইন করে দিতে পারেন। আচ্ছা, তারপরে এইখানে লেখা আছে যে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংটা হচ্ছে অনেক ইউজফুল একটা জিনিস। এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আপনি বিভিন্ন শর্তের ভিত্তিতে আপনি একটা শর্ত দিয়ে দিবেন, এই শর্তের ভিত্তিতে আপনি হচ্ছে কোনো টেক্সটকে ফরম্যাটিং করতে পারবেন আর কি। ফরম্যাটিং মানে হচ্ছে বিভিন্ন কালারাইজ করতে পারবেন। যেমন ধরেন হচ্ছে আপনার এখানে বড় একটা স্কুলের অথবা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের একটা ডাটা আছে, অনেক বিশাল বড় ডাটা, একটা সেন্টারের আপনার কাছে ডাটা আছে যে এইচএসসি পরীক্ষার্থীরা ধরেন একটা সাবজেক্ট যে ইংরেজিতে মার্ক কত পাইছে এটার একটা ডাটা আছে। তো এখন আপনি দেখতে চান যে কারা কারা মানে এরকম একটা নাম্বার রেঞ্জ দিয়ে দিলেন যে কারা কারা এত থেকে এতর মধ্যে পাইছে, ধরেন হচ্ছে কারা কারা 80 থেকে বা 90 এর উপরে কারা কারা পাইছে, এটা আপনি দেখতে চান, তখন হচ্ছে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে এটা বের করে ফেলতে পারবেন। তারপরে হচ্ছে তারপরে আরো বিভিন্ন ধরনের কাজ করা যায়, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তারপরে এখানে আছে হচ্ছে ইনসার্টের মাধ্যমে হচ্ছে এটা পরবর্তীতে এটা কাজ দেখাবো, ইনসার্টে কি করবেন কিভাবে করবেন। এই ইনসার্টের মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন সেল রো ইনসার্ট করতে পারেন, তারপরে হচ্ছে কলাম ইনসার্ট করতে পারেন। আর ডিলেটের মাধ্যমে হচ্ছে আপনি সেম যেটা ইনসার্টের বিপরীত কাজ, অর্থাৎ রো ডিলিট করতে পারেন, কলাম ডিলিট করতে পারেন। তারপর আছে ফরম্যাট। ফরম্যাটের এখানে হচ্ছে আপনি বিভিন্ন ভাবে এই যে এখানে রো কলাম সেল আছে, রো কলাম সেল কোনগুলো এগুলো নিয়ে আলোচনা করব, কোনটা রো কোনটা কলাম কোনটা সেল এগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো হচ্ছে আপনি বিভিন্ন ভাবে ফরম্যাটিং করতে পারবেন। ফরম্যাটিং বলতে হচ্ছে এই যে দেখেন এখানে রো এর হাইটটা কত হবে, রো এর ওয়াইডটা কত হবে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এটা কি অটো ফিট করবেন কিনা, বিভিন্ন ভাবে এটা ফরম্যাটিং করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আছে এডিটিং এর মধ্যে সর্ট এন্ড ফিল্টার, এগুলো নিয়ে এগুলোর কাজ কি এগুলো নিয়ে পরে আলোচনা করবো। ডাটা সর্টিং করার জন্য এটা ইউজ করা হয়। অটোসাম আছে, ফিল আছে, ক্লিয়ার আছে, এগুলা ফাইন্ড এন্ড সিলেক্ট, এগুলার ব্যাপারে আমরা হচ্ছে কি কাজ সেটা পরে আলোচনা করব। তারপরে দেখি আমরা যে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবটা সম্পর্কে আপনারা জানেন যে কোনো কিছু হচ্ছে একটা ডকুমেন্টে ইনসার্ট করার জন্য, ইনসার্ট মানে হচ্ছে মানে আপনি এই ডকুমেন্টে নিয়ে আসবেন। বাইরের এটা একটা ছবি হতে পারে, কোনো একটা টেবিল হতে পারে, পিভট টেবিল হতে পারে, কোনো শেপ হতে পারে। এই যে শেপ আছে, তারপরে হচ্ছে আইকনস আছে, আপনারা এগুলা পাওয়ার পয়েন্টও দেখছেন। তারপরে স্মার্ট আর্ট আনতে পারেন, অথবা আপনি একটা স্ক্রিনশট নিচ্ছেন সেটা এখানে নিয়ে আসতে পারেন। তো আপনার ডাটার প্রয়োজনে আপনি হচ্ছে এখানে কোনো কিছু ইনসার্ট করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাড ইন সম্পর্কে এখন না জানলেও চলবে। আপনারা যদি অ্যাড অন সম্পর্কে জেনে থাকেন, অ্যাড অন মানে হচ্ছে আমার এই এক্সেলে নাই কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা সফটওয়্যার, কোনো একটা স্পেসিফিক কাজ করার জন্য কোনো একটা সফটওয়্যার আমার এখানে নাই, তখন হচ্ছে আমরা সেটা কি করি, আলাদা বাইরের একটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে, মানে থার্ড পার্টি সফটওয়্যারকে এটার সাথে লিঙ্ক করি, এই সফটওয়্যারের সাথে লিঙ্ক করে তখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এগুলোকে বলা হয় অ্যাড অন বা অ্যাড ইন। তো আপনারা হচ্ছে যারা ব্রাউজার ইউজ করেন, ক্রোম ব্রাউজার, বা আপনারা হচ্ছে যদি এজ যেটা ইউজ করে থাকেন, ফায়ারফক্স ইউজ করে থাকেন, তো ওগুলোতে আপনারা বিভিন্ন সময় আপনারা হয়তো অ্যাড ইন বা অ্যাড অন ইউজ করে থাকেন। যেমন হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন অ্যাড ইন পাওয়া যায়। তারপরে হচ্ছে
আপনার যেমন গ্রামারলি অ্যাডিন, এরকম বিভিন্ন অ্যাডিন আছে আর কি, মানে এক্সট্রা ওই সফটওয়্যারের বাইরে এক্সট্রা যে কাজগুলো সেই কাজগুলো এটার সাথে লিংক করে করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এই কাজগুলা এখানে যে ইনসার্টের ইয়েগুলো দেখতে পাচ্ছেন, যে গ্রাফ চার্ট ইনসার্ট করতে পারবেন, এগুলো হচ্ছে মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ। তো এগুলো সম্পর্কে না জানলেও চলবে। তারপরে হচ্ছে আপনি টেক্সট বক্স ইনসার্ট করতে পারবেন, এই যে এটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স বলতে টেক্সট বক্স, তারপরে হচ্ছে হেডার এন্ড ফুটার, ওয়ার্ড আর্ট, সিগনেচার লাইন, এগুলো ইনসার্ট করতে পারবেন। তারপরে আছে হচ্ছে এখানে ইকুয়েশন, সিম্বল, ইকুয়েশন সিম্বল, ইকুয়েশনের মধ্যে আপনি হচ্ছে যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখানে নিয়ে আসতে পারবেন। তারপরে সিম্বলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের সিম্বল ইনসার্ট করতে পারবেন। আর তারপরে হচ্ছে আমরা দেখি যে পেজ লেআউট। এখন পেজ লেআউটের মধ্যে দেখবেন যে এখানে কালার আছে, তো আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কালারে এটাকে ইয়ে করতে পারবেন আর কি, মানে কাস্টমাইজ করতে পারবেন, কালার গুলা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে থিমস আছে, এই যে আপনি হচ্ছে পুরো যে ওয়ার্কবুকটা, আপনার যে ওয়ার্কবুকটা আছে সেই ওয়ার্কবুকের হচ্ছে আপনি আহ যে ইয়ে আছে, থিম আছে, সেই থিমটা চেঞ্জ করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ফন্ট আছে, ফন্ট তো নর্মালি আমরা হচ্ছে এখান থেকে ইয়ে করি, এখানে যে ফন্টটা আছে এই এখানে আমরা বিভিন্ন সময় ফন্ট চেঞ্জের দরকার পড়ে, তখন হচ্ছে আমরা এই যে এই জায়গা থেকে ফন্টটা চেঞ্জ করি বা ফন্ট নিয়ে কাজ করি। তারপর হচ্ছে মার্জিং, এটা হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়ার্কবুককে প্রিন্ট করবেন, অর্থাৎ হচ্ছে আহ, যখন প্রিন্ট করতে যাবেন তখন হচ্ছে আপনার এই মার্জিন নিয়ে কাজ করার দরকার পড়বে। ধরেন আপনার একটা ওয়ার্কবুক আপনি প্রিন্ট করলেন, অর্থাৎ এক্সেল শিট আপনি প্রিন্ট করতে চান, তখন হচ্ছে আপনার এই মার্জিন টার্জিন এগুলো দরকার পড়বে। তাছাড়া দরকার পড়ে না। নর্মালি হচ্ছে আমাদের আমরা যে নর্মাল কাজগুলো করি, আমাদের নর্মালি এরকম প্রিন্ট করার দরকার পড়ে না। তারপরে অনেক সময় মানে এটা আমরা বলতে পারি না যে প্রিন্ট করা লাগবে না, প্রিন্ট করার দরকার পড়ে, মানে ম্যাক্সিমাম টাইম লাগতে পারে। তো আমরা নর্মালি যেহেতু ইয়েতে কাজ করি, আমরা প্রিন্ট করি হচ্ছে একটা টেবিলের কাজ করলে এটা ইয়েতেই করি, ওয়ার্ডে যে করি, মাইক্রোসফট ওয়ার্ডে। আচ্ছা, যাই হোক, এটা প্রিন্ট করার দরকার পড়তে পারে, তখন হচ্ছে আপনার এই যে মার্জিনের ব্যাপারগুলো তখন চলে আসে, যে আপনি ন্যারো মার্জিন দিবেন নাকি ওয়াইড মার্জিন দিবেন। এটা হচ্ছে পেজে। তারপর হচ্ছে এটা হলো পেজের ওরিয়েন্টেশন, মানে পেজটা কি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে। তারপরে সাইজ, এটা হচ্ছে পেজ সাইজ কি হবে, লেটার লেটার সাইজ হবে না এ4 সাইজ হবে, এটা হচ্ছে পেজের সাইজ। তারপরে যে প্রিন্ট এরিয়া, মানে এই কাজগুলো হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন তখন হচ্ছে আপনার এই কাজগুলা তখন দরকার পড়বে। তারপরে এখানে আর তেমন কিছু নেই। আর যে এখানে দেখেন যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো হচ্ছে আপনি যখন কোনো শেপ ইনসার্ট করবেন, তো শেপকে সামনে পিছনে নিয়ে আসতে হচ্ছে এই অপশনগুলো ইউজ করা হয়। তারপরে এই যে ফর্মুলা, এটাই হচ্ছে এক্সেল এর প্রধান অস্ত্র, এবং এক্সেল তো জনপ্রিয়তা অর্জন করার এটা হচ্ছে প্রধান কারণ। এই যে ফর্মুলা, এখানে শত শত ফর্মুলা আছে আপনার। এই ফর্মুলা দিয়ে হচ্ছে মেনলি আমরা কাজগুলো করে থাকি আর কি। এক্সেলে যে কাজগুলো করি, ধরেন হচ্ছে 5,000 মানুষ, 5,000 মানুষের ডাটা আমরা নিলাম। তো এই 5,000 মানুষের ধরেন বয়স নিলাম, এই বয়সের গড় কত, তারপরে হচ্ছে এই বয়সের টোটাল সাম কত, তারপরে হচ্ছে আপনার বয়স এখানে হচ্ছে আপনার কোন একটা পার্টিকুলার যে এই এজ রেঞ্জ থেকে ওই এজ রেঞ্জ, মানে একটা যেমন ধরেন যে আমরা মানে 5,000 মানুষের ডাটা নিলাম, তো এখান থেকে যে 15 বছর থেকে 20 বছরের মধ্যে কারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করতে চাই, তখন হচ্ছে আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করে করতে পারি। তো এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ফর্মুলা এখানে ক্যাটাগরি আছে, যেমন অটোসাম। অটোসামের মধ্যে হচ্ছে যে সাম আছে, এভারেজ আছে, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, এটা হচ্ছে অটোসামের মধ্যে। তারপরে হচ্ছে রিসেন্টলি ইউজ, আমি কিছু যেগুলো রিসেন্টলি ইউজ করছি ওগুলো আছে। তারপর হচ্ছে ফিনান্সিয়াল, দেখেন মানে শত শত, এই যে এখানে ফিনান্সিয়ালে দেখেন কত, তারপরে এই যে কয়টা, তারপরে এই যে লজিক্যালের মধ্যে এই যে কয়টা, তারপর টেক্সট, এগুলো হচ্ছে টেক্সটের ফর্মুলা, আপনি টেক্সট কিভাবে বের করবেন, তারপর টেক্সট কিভাবে ফরম্যাটিং করবেন, টেক্সট ফরম্যাটিং করতে পারবেন। তো এগুলা কোনটার কি কাজ, মানে যেগুলো আমরা যা বেসিকে প্রয়োজন সেই সকল ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ডেট এন্ড টাইম, এগুলো নিয়ে পরে আলোচনা করব, লুক আপ, তারপরে ম্যাথ এন্ড ট্রিক, তারপর আরো ফাংশন আছে, ওই যে স্ট্যাটিস্টিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে অনেক অগণিত ফাংশন আছে এখানে। অগণিত না, আসলে গণিতই, কিন্তু অনেক বেশি ফাংশন। তারপরে এখানে আর তেমন কোনো ইয়ে নাই, তেমন কোনো দেখার কিছু নাই। তারপরে আছে হচ্ছে ডাটা ট্যাব। আমরা মেইনলি ডাটা নিয়ে যেহেতু কাজ করি, তো ডাটা ট্যাবের মধ্যে আমাদের কাজ আছে। তো ডাটা ট্যাবের কাজগুলো কয়েকটা কাজ আবার হোমেই করা যায়, যে হোম হোম যে এখানে আছে,
এখানে হচ্ছে ডাটা টাইপের কাজ কয়েকটা করা যায়। আচ্ছা, প্রথমে দেখি যে গেট ডাটা, এটা অতটা দরকার নেই, এটা যেহেতু আমরা ডাটা ম্যানুয়ালি নিয়ে আসি, তো এটা গেট ডাটার দরকার নেই। তারপর হচ্ছে প্রম্পট সিএসভি। সিএসভিটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। অনেক সময় আমাদের কিছু ডাটা থাকে যেগুলো হচ্ছে কমা দিয়ে কমা কমা দিয়ে আলাদা করা থাকে, এগুলো বলে কমা সেপারেটেড ভ্যালু। তো ওগুলা হচ্ছে সিএসভি, ওটা থেকে আপনি ডাটা নিয়ে আসতে পারবেন, তারপরে টেবিল থেকে আনতে পারবেন, তারপরে ওয়েব থেকে, এগুলা এতটা ইয়ে না। আচ্ছা, তারপরে দেখি যে এখানে দেখেন যে সর্ট, ডাটা সর্টিং করা। সর্টিং বলতে হয়তো আমি জানি না আপনারা জানেন কিনা, জানার কথা। সর্টিং বলতে হচ্ছে আহ মানে ক্রম অনুসারে সাজানো। সর্ট করা মানে হচ্ছে ক্রম অনুসারে সাজানো। এই যে এখানে দেখেন যে এ থেকে জেড আর জেড থেকে এ, এটা হচ্ছে টেক্সটের ক্রম অনুসারে সাজানো। ধরেন আমার এখানে নাম আছে, অনেকগুলো নাম আছে, তো এই নামগুলার হচ্ছে আমি এই এই কি বলে এই যে এ অনুসারে সাজাবো, এ থেকে জেড অনুসারে সাজাবো। প্রথমে আসবে এ, তারপরে বি, তারপরে সি দিয়ে যাদের নাম, তারপর ডি দিয়ে যাদের নাম, এইভাবে আসবে। এটাকে বলা হয় সর্টিং। তারপরে নাম্বারের সর্টিং হয় হচ্ছে ছোট থেকে বড় হতে পারে, বড় থেকে ছোট হতে পারে, এটাকে বলা হয় হচ্ছে সর্টিং। তো আপনি এখানে হচ্ছে ডিরেক্ট ক্লিক করে ডাটা সর্টিং করতে পারবেন। তো ডাটা সর্টিং এর বিষয়টা আবার এই হোম ট্যাবেও আছে। দেখেন এই যে এখানে সর্ট এন্ড ফিল্টার। তো ফিল্টারের ব্যাপারটা ওটা বললাম তো আমরা যে আমি বললাম যে এটা নিয়ে পরে আলোচনা করব। এগুলোর কাজ কি দেখেন, এই যে সর্ট এ টু জেড, সর্ট জেড টু এ, অর্থাৎ এটা দিলে হচ্ছে এ থেকে জেড অনুযায়ী, মানে শুরুতে আসবে এ, তারপরে লাস্ট একদম লাস্টে আসবে জেড, এভাবে আসবে। তারপর হচ্ছে জেড থেকে এ ক্রমানুযায়ী এইভাবে আসবে। তো এগুলা নিয়ে, এগুলোর কোনটা কি ফাংশন এটা পরে আলোচনা করব। তো এটা দেখাইলাম আর কি যে এটা কিন্তু হোম ট্যাবে আছে। তারপরে ফিল্টার, ফিল্টার নিয়ে হচ্ছে আপনি ডাটা বিভিন্নভাবে ফিল্টার করতে পারবেন। ফিল্টার করা মানে হচ্ছে ধরেন ক্যাটাগরাইজ করা। ক্যাটাগরাইজ বলতে আহ ধরেন আপনি হচ্ছে যে ওই যে বয়সের আপনি ক্যাটাগরি করে দিলেন, অথবা হচ্ছে আহ কোন ডাটাগুলা আপনি আপনি ধরেন যে ইনকনভিনিয়েন্ট ডাটা বের করতে চান, যে কোন ডাটাগুলো আপনার অনেক অনেক সময় আছে যে অনেকে ভুল ডাটা দেয়, ওগুলা বের করতে চান, তখন এটা ফিল্টার করার মাধ্যমে বের করতে পারবেন। এটা হচ্ছে আহ মানে তখন যখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন দেখাবো আর কি। তারপর টেক্সট টু কলাম আছে এখানে। টেক্সট টু কলাম মানে আহ, আপনার বিভিন্ন টেক্সট, যে ওয়ার্ড, মানে আপনার এই যে ওয়ার্ডের বিভিন্ন টেক্সটটা এখানে আপনি ইয়েতে নিয়ে আসতে পারবেন, এক্সেলে নিয়ে আসতে পারবেন। তারপরে যে রিমুভ ডুপ্লিকেট আছে, ডাটা ভ্যালিডেশন আছে, এগুলা অনেক সময় দরকার পড়ে, তবে ডুপ্লিকেটটা হচ্ছে আমরা অন্যভাবে খুঁজে বের করতে পারি না, এইখান থেকে আমরা নর্মালি করি না। যাই হোক, তারপরে হচ্ছে আহ এখানে আর তেমন কিছু নাই। রিভিউ, রিভিউটা হচ্ছে আপনার ধরেন আপনি একটা ওয়ার্কবুক ক্রিয়েট করলেন, তখন হচ্ছে আপনার যে সিনিয়র আছে তারা হচ্ছে এই ওয়ার্কবুকটাতে দেখে দিল যে ওয়ার্কবুকে কোনো ভুল আছে কিনা, এটা হচ্ছে আপনার রিভিউ করা বলে। যে আপনি একটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই রিভিউ অপশনটা ইয়েতে ব্যবহৃত হয় অনেক বেশি, মানে এমএস ওয়ার্ডে ব্যবহৃত হয়। কারণ যখন আমরা কোনো একটা ডকুমেন্ট লিখি, যখন একটা রিসার্চ পেপার লিখি, ধরেন আমি একটা রিসার্চ পেপার লিখলাম, এখন হচ্ছে যে আমার সুপারভাইজার আছে, আমি যার আন্ডার রিসার্চটা করতেছি, উনি হচ্ছে এই রিসার্চ পেপারটা পড়বে, পড়ে দেখবে হচ্ছে এখানে কোনো ভুল আছে কিনা, কোন কোন জায়গায় ঠিক করতে হবে, তখন হচ্ছে তারা এটাকে রিভিউ করে। এখানে স্পেলিং আছে, তারপরে হচ্ছে এই কি বলে যে কমেন্ট করা যায়, যে কেউ একটা কমেন্ট করলো, অথবা ধরেন আমি যেহেতু এক্সেল এর কথা বলতেছি, এক্সেলটাই বলি, যেমন আমি একটা কোনো একটা ভুল করলাম, তখন এখানে একজন কমেন্ট করে দিতে পারবে, যে রিভিউয়ার, সে হচ্ছে এখানে কমেন্ট করে দিল যে তোমার এটা ভুল আছে, তুমি এইভাবে করো। তো এইভাবে হচ্ছে ইয়ে হয়। তারপর আছে ভিউ। ভিউ ট্যাবে হচ্ছে এটা হচ্ছে আপনি কোন ভাবে দেখবেন, মানে আপনার এই ওয়ার্কবুকটা কিভাবে দেখতেছেন সেটা হচ্ছে এই ভিউ ট্যাবে থাকবে। যেমন নর্মাল আছে, নর্মাল, নর্মাল মানে হচ্ছে এখন যেভাবে আছে সেটা নর্মাল। তারপরে হচ্ছে পেজ লেআউট যদি থাকে, এই ওয়ার্কবুকটা প্রিন্ট করলে আপনার কেমন দেখাবে, এটা হচ্ছে যে আপনি পেজ লেআউটে দেখতে পারবেন। যেহেতু আমার A4 সাইজ এখানে সিলেক্ট করা ছিল, সো আমার হচ্ছে এই যে প্রতিটা ইয়ে, এই যে A4 সাইজের লেআউটটা আমাকে এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই যে পেজ ব্রেক ভিউ, এটা হচ্ছে আপনি পেজ ব্রেক করলে কিভাবে মানে ব্রেক করে কিভাবে আপনি মানে যেটা হবে সেই ভিউটা দেখাচ্ছে। তারপরে এখানে জুম করতে পারবেন, আরো এখানে যে বিভিন্ন আছে, যে ফ্রি স্প্যান আছে, এটার কাজ আমরা পরবর্তীতে দেখবো। আর বাকিগুলো অতটা নেই, দরকার নেই, আমরা হচ্ছে নর্মাল ভিউতে চলে আসি। আর হেল্পটা হচ্ছে আপনার নর্মালি
এটা আমরা অতটা কাজে লাগাই না। আমরা কি করি, আমরা হচ্ছে যখন কোনো কিছু না বুঝি তখন হচ্ছে আমরা গুগলে সার্চ করি, অথবা হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখি যে এক্সেল এটা কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে হেল্পের। আর এখানে অ্যাক্রোবাটটা যে দেখতেছেন এটা হচ্ছে আমার অ্যাড অন, মানে অ্যাডোবি অ্যাক্রোবাট যে আছে আমি এটা থেকে পিডিএফ এ করতে পারবো। ওই যে অ্যাড অনের কথা বললাম, মানে একটা এক্সেল কে কিভাবে পিডিএফ এ রূপান্তর করতে হয় এটা করতে হবে। আচ্ছা, ষোলো জন জয়েন করে ফেলছে, আমরা হচ্ছে আবার শুরু করে ফেলি। তো এখানে হচ্ছে যে অ্যাক্রোবাটের কথা বলতেছিলাম, এটা হচ্ছে আমার অ্যাড অন আর কি। মানে এই অ্যাড অনের মাধ্যমে আমি হচ্ছে কি করতে পারি, এখানে যে আমার এই ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকটাকে আমরা মানে আমি পিডিএফ এ রূপান্তর করে ফেলতে পারি। তো এতক্ষণ হচ্ছে এটা দেখাইলাম। ও আচ্ছা, ফাইলের কাজটা বললাম না। ফাইল এটা আপনারা জানেন যে ফাইল কি করবেন। এখানে হচ্ছে আপনারা দেখেন যে এখানে সেভ সেভ করতে পারেন আপনারা। একটা ফাইল হচ্ছে যখন আপনারা একটা ফাইলে কাজ করবেন তখন সেটাকে সেভ সেভ করবেন এখান থেকে। তারপরে হচ্ছে সেভ এস আছে, এখানে হচ্ছে আপনি বিভিন্ন ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। ফরম্যাট বলতে হচ্ছে আহ, দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ফরম্যাট আছে, আপনি হচ্ছে এই বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন। দেখেন সিএসভি তে আছে, এক্সএমএল আছে, মানে অনেক ইয়ার টাইপ আছে আর কি। টাইপ আছে, পিডিএফ আছে, এক্সপিএস আছে। মানে এগুলোতে আপনি হচ্ছে সেভ এসে ক্লিক করে আপনি হচ্ছে মানে ডিফল্ট যে ফরম্যাটটা থাকে ওই ফরম্যাটের বাইরে যে আপনি সেভ করতে পারবেন। তো এটাই। আর হচ্ছে আপনারা যদি দেখেন আপনাদের হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়ার্কবুক ক্রিয়েট করছি, এখানে দেখেন যে ওয়ার্কবুকের নাম আছে বুক ওয়ান। তো এটা হচ্ছে আমি যেহেতু নতুন একটা ওয়ার্কবুক ক্রিয়েট করছি, এটা ডিফল্টলি বুক ওয়ান নাম হয়েছে। তো আপনারা ধরেন আরেকটা ওয়ার্কবুক ক্রিয়েট করার আপনার দরকার পড়লো, বা নতুন একটা এক্সেল ফাইল আপনি ক্রিয়েট করতে চাইলেন, তখন হচ্ছে এই যে ফাইল থেকে এখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার দরকার নেই, এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে আপনার হচ্ছে নতুন একটা ফাইল ওপেন হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, নতুন একটা ফাইল চলে আসছে। অথবা আপনারা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এন, কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন ক্লিক করলে দেখেন এই যে আমার কিন্তু আরেকটা ওয়ার্কবুক ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে সম্ভবত বুক থ্রি লেখা, আমি দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে আমার জুমের এটা চলে আসছে। তো আচ্ছা, আমি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে কতদিন। আচ্ছা, কাইন্ডলি একটু সময় দিবেন। আমি হচ্ছে কারা কারা ছিলেন আজকে এটার একটা নিচ্ছে। এটা পেস্ট করলে কোথায়? আচ্ছা,
তারপর আরেকটা নিন। আচ্ছা কাইন্ডলি একটু সময় দেবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, আচ্ছা সব নিয়ে তো কথা হইলো, এখন হচ্ছে দেখেন আমরা মোটামুটি আমাদের যে উপরের যে নেভিগেশন ট্যাব আছে, নেভিগেশন ট্যাব নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলছি। এখন হচ্ছে আমরা দেখবো যে এই যে শীট, দেখেন এখানে শীট লেখা আছে। তো এই শীটটা হচ্ছে আপনার ওয়ার্কশিট বলে এটাকে। একটা ওয়ার্কবুকের মধ্যে আপনি চাইলে আপনার দরকারি হচ্ছে আপনি বিভিন্ন শীট আপনি ক্রিয়েট করতে পারেন। মানে ঠিক এরকমই চলে আসবে। মানে ঠিক এরকমই, ধরেন আলাদা আলাদা কাজের জন্য আপনি আলাদা আলাদা শীট করতে পারেন। যেমন হচ্ছে আপনি পুরো একটা স্কুলের আপনি স্টুডেন্টদের রেজাল্ট নিয়ে আপনি কাজ করতেছেন, অথবা আপনার ডিপার্টমেন্টের হচ্ছে আপনি একটা রেজাল্ট নিয়ে কাজ করতেছেন। তখন হচ্ছে আপনার কোন সাবজেক্টে কোন মার্ক, আপনি হচ্ছে সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিট করতে পারেন। ঠিক আছে? তো একটার মধ্যে আপনি রাখতে পারেন যে ওভারঅল রেজাল্ট, তারপরে হচ্ছে আরেকটার মধ্যে কোন সাবজেক্টে কত পাইলো, বাংলায় কত পাইলো, ইংরেজিতে কত পাইলো। এরকম ভাবে হচ্ছে আপনি বিভিন্ন শিটে মানে তখন হচ্ছে আপনি শিট ক্রিয়েট করে আপনি কাজগুলো করতে পারেন। তাহলে হচ্ছে কাজগুলো গোছানো হয়। এক শিটের মধ্যে তো হাবিজাবি করে সব করা যাবে না। তো এই শীটের হচ্ছে শীট আমরা হচ্ছে এই জন্য শীটটা ইয়ে করি, মানে আলাদা আলাদা শীটের প্রয়োজন পড়ে। আরো বিভিন্ন দরকার আছে, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট। তো আমরা শীট কিভাবে আলাদা শীট কিভাবে নিব বা নতুন একটা শীট কিভাবে ইয়ে করব, দেখেন এখানে নিচে শীট লেখা আছে। এই যে শীট 1 লেখা আছে, তারপরে যে এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে আমরা ক্লিক করলে যে আরেকটা শীট ওপেন হয়ে গেছে। এই যে এটা একটা শীট, এটা একটা শীট। আমরা এখানে যে কাজ করব, যেমন ওয়ার্কবুক কিন্তু একটাই, ধরেন এখানে যা লিখলাম, ধরেন এই যে এটা লিখলাম, এটা হচ্ছে শীট 2 তে আমরা লিখতেছি। শীট 1 কিন্তু আবার দেখেন এই দুইটা কিন্তু এক না। মানে শীট, এই আলাদা আলাদা শীট মানে হচ্ছে আলাদা আলাদা জিনিস নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। তো এই জন্য হচ্ছে আমাদের বিভিন্ন সময় আলাদা আলাদা শীটের প্রয়োজন পড়ে। কিন্তু ওয়ার্কবুক হচ্ছে একটাই। আপনি যখন কোনো ফর্মুলা ইউজ করবেন তখন হচ্ছে আপনার মানে একটা ফর্মুলা আপনি দুইটা শীটের জন্য ইউজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে দেখবো। এগুলো এইভাবে হচ্ছে আপনি যে প্লাস সাইন আছে এখান থেকে আপনি আরো চাইলে অনেক শীট ক্রিয়েট করতে পারবেন। আর যতগুলো আপনার প্রয়োজন পড়ে, দেখেন আমি অনেকগুলো শীট ক্রিয়েট করে ফেলছি। তো আপনার যখন যেটা প্রয়োজন পড়ে তখন হচ্ছে আপনি ওইরকম যে শীট ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা দেখলাম যে এখান থেকে প্লাস সাইন থেকেও করা যায়, অথবা হচ্ছে আপনার ইনসার্ট থেকে, এই যে দেখেন ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবের কাজ বলছিলাম আমরা পরে দেখব। এখান থেকে দেখেন যে ইনসার্ট শীট লেখা আছে। তো ইনসার্ট শীটে ক্লিক করলে কিন্তু এই যে আরেকটা শীট এখানে তৈরি হয়ে গেল। মানে এইখানে হয়েছে, মানে যেখানে হচ্ছে আমি এটা রাখছিলাম ওইখানে আরেকটা শীট তৈরি হয়েছে। শীট 6, এটা হচ্ছে 6 নাম্বার শীট এইখানে হয়েছে। তো এটা হচ্ছে আপনি ইনসার্ট ট্যাব থেকেও করতে পারেন, অথবা যে এখানে প্লাস সাইন থেকেও করতে পারেন। তো এটা দেখলাম হচ্ছে আমরা শীট কিভাবে ক্রিয়েট করে। এখন দেখবো এই শীট আপনি কিভাবে রিনেম করবেন। আপনার একটা শীট আপনি ক্রিয়েট করলেন, এখানে দেখেন 1 2 3 4 5 6 এভাবে নাম হয়েছে। এখন আপনি হচ্ছে এই শীটটাকে আপনি রিনেম করবেন, কারণ হচ্ছে ধরেন আপনার যদি অনেকগুলো শীট থাকে তখন হচ্ছে আপনার মানে যদি আপনি রিনেম না করেন কোনটা কিসের শীট, তখন আপনি বুঝতে পারবেন না বা আপনার কাজ করতে তখন ঝামেলা হবে। তখন ধরেন এটাতে আমি নিলাম হচ্ছে ওভারঅল ডাটা। এটা আমি কিভাবে করলাম, এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা ইয়ে করে ফেলি, আমি এটা দেখাচ্ছি। তো এটা শীটের উপরে আপনি মাউসের কার্সরটা নিয়ে যাবেন, তারপর এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এডিট অপশনটা চলে আসবে। ডাবল ক্লিক হচ্ছে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন। তো এটা হলে এটাতে গেলে হচ্ছে আপনি শীটটা রিনেম করতে পারবেন। তো আমি দিলাম হচ্ছে এটা ওভারঅল ডাটা, ওভারঅল ডাটা।
এটার নাম দিলাম হচ্ছে, ধরেন এখানে আমার হচ্ছে যে স্টুডেন্টদের ওভারঅল ডাটা থাকবে এখানে। তারপরে হচ্ছে আপনার শীট 2 তে দিলাম হচ্ছে যে তারা আহ ধরেন হচ্ছে আমাদের ভার্সিটির কথাই চিন্তা করলাম, যে এখানে তারা টিউটোরিয়ালে কত মার্ক পাইলো, টিউটোরিয়ালের মার্কটা এটা এখানে থাকবে। তো এটা নাম দিলাম হচ্ছে টিউটোরিয়াল। এটাতে নাম দিলাম হচ্ছে যে টিউটোরিয়াল, তারপরে হচ্ছে আপনার ধরেন যে ভাইবা, ভাইবাতে কে কত মার্ক পাইল। তো এই 3টা শীট আমি একটা ওভারঅল ডাটা নাম দিলাম, একটা টিউটোরিয়াল নাম দিলাম, একটা ভাইবা নাম দিলাম। তো নামটা কিভাবে দিলাম এটা আবার বলি। এটা হচ্ছে আপনার মাউসের লেফট লেফট যে ইয়ে আছে, লেফটে হচ্ছে আপনার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার হচ্ছে এই এডিটের অপশনটা চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রয়োজনের অতিরিক্ত শীট হচ্ছে আমরা ইয়ে করে ফেলছি, মানে ক্রিয়েট করে ফেলছি। এই শীটগুলো ডিলিট করব কিভাবে? তো যে শীটটা আপনি ডিলিট করতে যান, এইখানে যাবেন, এখানে যে হচ্ছে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আপনি যে এখানে ডিলিট অপশন পাবেন, এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। ক্লিক করলাম, এই যে দেখেন আমি যেটা ডি লিখছিলাম ওটা ডিলিট হয়ে গেছে। তারপরে দেখেন এখানে শীট 5 আছে, এটা অতিরিক্ত। তো এটা হচ্ছে একটা পদ্ধতি বললাম, মাউসের হচ্ছে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে ডিলিট অপশন আসবে, তখন আপনি ডিলিট করতে পারবেন। অথবা হচ্ছে যে এইখানে ডিলিট লেখা আছে, এই যে উপরে দেখেন যে নেভিগেশন ট্যাব আছে, সেই নেভিগেশন ট্যাবে হচ্ছে যে দেখেন এখানে ডিলিট লেখা আছে। এই যে নিচে দেখেন যে ডিলিট শীট, তো এই ডিলিট শীটে ক্লিক করলে শীটটা ডিলিট হয়ে যাবে। দেখেন শীটটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আচ্ছা, এটাও ডিলিট করে দিলাম। এটা হচ্ছে মাউসের, এটা যেহেতু সহজ, মাউসের হচ্ছে রাইট ক্লিক করে ডিলিটে ক্লিক করলাম। এখন দেখেন যে আমার হচ্ছে এই 3টা শীট আমার এই রইলো, এই 3টা শীটে আমি হচ্ছে যে কোনো একটা কাজ করতে পারবো। তো এখন হচ্ছে আমরা দেখি যে আপনার এই কোনটাকে আসলে কি বলে, মানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘর আছে, তারপরে এই কোনটাকে কি বলে। দেখেন এই যে এই বরাবর এই যে এটা, মানে যেটাতে আমি ক্লিক করলাম, এই যে দেখেন যে এই যে চলে গেছে, এটাকে বলা হয় যে রো, মানে সারি। এই রো কলামের ধারণা আপনারা অবশ্যই জানেন, তারপর আমি একটু বলছি আর কি। এটা হচ্ছে রো। আর এই যে বরাবর এটা, এটা হচ্ছে কলাম। এই রো গুলা হচ্ছে 1 2 3 4 5 6 7, মানে যেইভাবে নাম্বারিং করা থাকে, নাম্বার দিয়ে নাম্বারিং করা থাকে। আর কলাম গুলা হচ্ছে এ বি সি ডি, এগুলা দিয়ে হচ্ছে নাম্বারিং করা থাকে। দেখেন এখানে হচ্ছে যতগুলো আছে এক্স পর্যন্ত আছে, আপনি আপনার যত প্রয়োজন ওইভাবে হচ্ছে এগুলা অ্যালফাবেটিক্যালি আপনার ইয়ে হবে, মানে নাম্বারিং হবে আর কি, অ্যালফাবেটিক্যালি সিরিয়ালি থাকবে। আর এই রো গুলা হচ্ছে যে একটা, এই যে রো, এই রো গুলা, এই রো গুলা হচ্ছে আপনার মানে 1 2 3 4 এইভাবে নাম নিউমেরিক থাকবে আর কি। তো এটা আপনারা রো কলাম বুঝলেন। এখন দেখবো যে সেল, সেল কাকে বলে এটা আমরা জানি যারা ইয়েতে মানে বায়োলজিক্যাল সায়েন্সে পড়ছে বা সায়েন্সে যারা পড়ছে, মোটামুটি সেল সম্পর্কে জানি। সেল মানে আমরা বলি যে প্রকোষ্ঠ বা কুঠুরি বলা হয়। তো এই যে দেখেন এই যে একটা ঘর আমি যেটা সিলেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যেটা ইয়ে করলাম এটাকে বলা হয় একটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তো এগুলাকে বলা হয় হচ্ছে সেল, মানে প্রতিটাকে বলা হয় এক একটা সেল। মানে দেখেন এখানে যে কি বলে কুঠুরি বা প্রকোষ্ঠের মতোই তো দেখা যাচ্ছে, বা একটা ঘর, এটাকে বলি আমরা সেল। আচ্ছা, তো দেখেন এই যে এইখানে দেখেন যে B5 লেখা আছে, আসলে B5 মানে কি? B5 মানে হচ্ছে বি কলামের, মানে এই সেলটার অবস্থানটা বোঝাচ্ছে যে বি কলামের 5 নাম্বার রো, বি কলামের 5 নাম্বার রো। এটা কিন্তু আপনার ইউনিক নাম্বার। এই যে B5 দেয়া আছে, এই B5 দিয়ে বোঝা যাবে আসলে এই সেলটা। আপনি এই যে এইখানে এই সেলটা সিলেক্ট করলাম, দেখেন এইখানে সেলটা সিলেক্ট করলাম, দেখেন কি আসে এখানে M12, মানে কলাম, কলাম নাম্বার হচ্ছে M, আর 12 নাম্বার রো। এটা যে মানে এটা হচ্ছে যে সেলটা আছে সেই সেলের নাম্বার হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু নাম্বারটা চলে আসছে। তো এগুলাকে বলা হয় হচ্ছে এক একটা সেল। এখন দেখব যে কিভাবে আপনি নতুন একটা রো ইনসার্ট করবেন।
নতুন একটা রো ইনসার্ট করবেন, নতুন একটা কলাম ইনসার্ট করবেন, সেটা কিভাবে করবেন? তো দেখেন এখানে হচ্ছে আহ আসলে কিছু না লেখা থাকলে এটা বুঝতে আসলে অসুবিধা হয়। ধরেন আমি হচ্ছে যেহেতু ওভারঅল ডাটা নিচ্ছি, সেহেতু এখানে হচ্ছে রোল নিলাম, শুরুতে স্টুডেন্টদের রোল থাকবে। আচ্ছা, এখানে ফার্স্ট নেম আর থাকবে হচ্ছে লাস্ট নেম, ফুল নেম। এটাই জন্য করতেছি কারণ হচ্ছে এটাতে তখন আমরা ইয়ে করবো আর কি, এটা কাজ আছে পরে। তারপরে হচ্ছে রোল নেম আর হচ্ছে আচ্ছা তাদের ইয়েটা নিলাম। আচ্ছা, এটা ওভারঅল ডাটা এখানেই থাকে। আমরা রোল নাম্বার হচ্ছে ধরেন যে 1600, 1600। তো এটাকে হচ্ছে আমরা যেহেতু উপরে এটা হেডিং, এটাকে আমরা এই যে এখান থেকে বোল্ড করে নিলাম। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি কিভাবে এটা ফিক্স করা লাগে, কিভাবে থাক। এখানে আমরা ডাটা নিয়ে নিছি আর কি, ডাটা ইনপুট করে নিছি। তো এইখানে হচ্ছে আপনি দেখেন যে আপনি কোন একটা রো এখানে ইনসার্ট করতে চান, নতুন একটা রো, এই দুই রো এর মাঝখানে হচ্ছে আপনি একটা রো, রো মানে হচ্ছে এই যে সারি ইনসার্ট করতে চান। এটা করতে হলে আপনাকে কি করতে হবে, যেটার মানে আগে আপনাকে ইনসার্ট করে দেখায়, তারপর দেখেন এটা কোথায় ইনসার্ট হয়। আপনি এটা হচ্ছে দুই ভাবে করতে পারেন। এই যে এইখানে হচ্ছে মানে যে রো এর উপরে ইনসার্ট করবেন সেইখানে যাবেন, সেইখানে যে রাইট ক্লিক করবেন, মাউসের হচ্ছে রাইট ক্লিক করবেন, তারপরে দেখেন যে এখানে ইনসার্ট লেখা আছে। তো ইনসার্টে ক্লিক করলে আপনার এই যে দেখেন উপরে উপরে হচ্ছে আরেকটা রো ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখেন আরেকটা কিভাবে করা যায়, অন্যভাবে করা যায়। এই যে দেখেন এখানে ইনসার্ট অপশন আছে, তো এখানে হচ্ছে যে ইনসার্ট শীট রো, এখানে ক্লিক করলে উপরে হচ্ছে আরেকটা রো ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আপনি হচ্ছে যেই রো এর উপরে আরেকটা নতুন রো আপনি ক্রিয়েট করতে চান, সেইখানে হচ্ছে সেই রোতে যে এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু শুধু ওই যে যে সেলটা আছে সেই সেলটা সিলেক্ট হবে। আপনার পুরো রো সিলেক্ট করতে হলে যে রো এর যে নাম্বার আছে, ওই নাম্বারে গেলে দেখবেন যে এই যে এরকম একটা তীর চিহ্ন আসছে, এই যে কার্সরটা যে দেখেন একটা তীর চিহ্ন। তো এরকম আসলে এটা দিলে আপনার হচ্ছে পুরো রোটা সিলেক্ট হবে। পুরো রোটা সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আপনি মাউসের রাইট ক্লিক করে অথবা হচ্ছে যে ইনসার্ট ট্যাবে যে আপনি হচ্ছে একটা নতুন রো ইনসার্ট করতে পারেন। আচ্ছা, এখন রো তো ইনসার্ট করলাম, এখন এগুলাকে আমরা একটু ডিলিট করতে চাই। তো রোটা ডিলিট করব কিভাবে? সেম ভাবে করা যায়, আপনি হচ্ছে মাউসের রাইট ক্লিক করবেন, তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন যে ডিলিট লেখা আছে, তো এটা দিলে কিন্তু ইয়েটা ডিলিট হয়ে গেল, মানে হচ্ছে আপনার এই রোটা ডিলিট হয়ে গেল। তারপরে আপনার এই যে এখানে এটা অন্যভাবে করা যায়, দেখেন এখানে ঠিক একই ভাবে এখানে যে নেভিগেশন ট্যাব আছে, এখানে দেখেন যে ডিলিট লেখা আছে। তো ডিলিটের এখানে এই যে ডিলিট শীট রোজ, এখানে ক্লিক করলে আপনি যে রোটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে কিন্তু ওই রোটা ডিলিট হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে আপনি এই রোটা ডিলিট করেন। এখন দেখি আমরা কিভাবে কলাম ইনসার্ট করব। কলাম ইনসার্ট করতে হইলে কলামের বাম পাশে, অর্থাৎ যে কলামের বাম পাশে আপনি নতুন কলাম নিতে চান সেইখানে সেই কলামটা আপনি সিলেক্ট করবেন। এটা একটা কলাম, আমি এই কলামটা সিলেক্ট করলাম, এই কলামের বাম পাশে আমি হচ্ছে আরেকটা কলাম নিতে চাই। তো আরেকটা কলাম নিতে গেলে এখানে হচ্ছে আপনার করতে হবে, এটাও আপনি ঠিক একই ভাবে মাউসের রাইট ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করবেন। দেখেন ইনসার্টে ক্লিক করার পরে আরেকটা বাম পাশে হচ্ছে আরেকটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। তো অথবা হচ্ছে আপনি অন্যভাবে করতে পারেন, সেটা হচ্ছে ঠিক এই যে এখান থেকে ইনসার্ট ট্যাব থেকে এই যে ইনসার্ট শীট কলামস, এখানে ক্লিক করলে আরেকটা কলাম ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ডিলিট করবেন কিভাবে? ধরেন আপনি একটা ভুলে একটা কলাম ক্রিয়েট করে ফেলেন, এটা আপনার ডিলিট করা প্রয়োজন, তখন হচ্ছে আপনি এখান থেকে যে ডিলিটে ক্লিক করে দিবেন, অর্থাৎ মাউসের রাইট ক্লিক করে তারপরে হচ্ছে আপনি ডিলিট করে দিবেন।
এই যে ডিলিট হয়ে গেল, অথবা হচ্ছে আপনি ঠিক একই ভাবে এই যে ডিলিট থেকেও ওই যে ডিলিট শিট কলামস এখানে ক্লিক করে কলামটা ডিলিট করতে পারেন। আচ্ছা, এখন আমরা জানি যে কিবোর্ডের ব্যাকস্পেস দিয়ে আমরা ডাটা ক্লিয়ার করি। আচ্ছা, রোলের পরে আমরা আরেকটা এই কলামটা আমরা ইউজ করে ফেলি, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে থাক। তো আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে থাক। তো আমরা হচ্ছে মাঝে মধ্যে ডাটা ক্লিয়ার করার ট্রাই করি, মানে কলামটা থাকবে অথবা রোটা থাকবে, কিন্তু সেই রোয়ে ডাটা আমরা ক্লিয়ার করতে চাই, অথবা হচ্ছে তো তখন হচ্ছে আমরা ডিলিট না করে আমরা ওই যে ব্যাক স্পেস দিয়ে ডাটাগুলো ইয়ে করি আর কি, ক্লিয়ার করি, অথবা ডিলিট বাটনে ক্লিক করলে ডাটাটা ক্লিয়ার হয় আর কি। এটা পরে দেখাবো। এখন হচ্ছে এটা হচ্ছে দেখালাম যে কিভাবে আপনি যে রো কলাম ইনসার্ট করবেন, ডিলিট করবেন সেটা। এখন হচ্ছে দেখেন এই যে এখানে ওয়ার্কবুক, এই ওয়ার্কবুক নিয়ে একটু কথা বাকি আছে। এই ওয়ার্কবুক গুলা হচ্ছে আপনার কোন একটা ওয়ার্কবুক কপি করার দরকার পড়লো, অর্থাৎ আপনি চান, ধরেন হচ্ছে আপনি এই যে এখানে একটা ডাটা নিয়ে কাজ করতেছেন, আপনি চাইতেছেন যে এই ডাটার উপর নতুন কোন একটা কাজ করবেন, তো আপনি এই ডাটার একটা ব্যাকআপ রাখার চেষ্টা করতেছেন, বা এটার একটা কপি রাখার ইচ্ছা প্রকাশ করলেন আর কি, অথবা আপনি এটার একটা কপি রাখতে চান। তখন হচ্ছে আপনি তখন হচ্ছে আপনি এখানে আহ এটা আসলো কেন, এইখানে হচ্ছে মাউসের করতে পারেন, মাউসের হচ্ছে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করলে দেখেন যে এখানে মুভ অর কপি লেখা আছে। তো এখানে আপনি ক্লিক করলে দেখেন যে আপনার একটা অপশন চলে আসছে, একটা ট্যাব চলে আসছে। এই ট্যাবের মধ্যে লেখা আছে যে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিন্তু মুভ হয়ে যাবে। তো এখন ওকে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন যে আপনাকে যেহেতু বলেন যে কপি কপি করবেন, আপনি হচ্ছে কপি করতে চাচ্ছেন, তো এখানে হচ্ছে আপনি যে ক্রিয়েট এ কপিতে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ কপিতে ক্লিক করলে এখন আপনি কোথায় কপি করতে চান, অর্থাৎ বিফোর শিট, এখানে দেখেন বিফোর শিট লেখা আছে, অর্থাৎ কোন শিটের আগে আপনি হচ্ছে আপনার যে নতুন যে কপিটা করছেন সেটা কোন শিটের আগে রাখতে চান। এখন হচ্ছে আপনি যদি এই যে দেখেন এখানে টিউটোরিয়ালের দিলেন, তাহলে হচ্ছে টিউটোরিয়ালের আগে এটার কপি তৈরি হবে, মানে এই দেখেন এইটাতে আমি ক্লিক করলাম, দেখেন টিউটোরিয়াল সিলেক্ট করলাম, আর টিউটোরিয়ালের আগে হচ্ছে আমার ওয়ার্কশিটটা আসবে। দেখেন এই যে এটা হচ্ছে টিউটোরিয়াল, টিউটোরিয়ালের আগে হচ্ছে নতুন একটা ওয়ার্কশিট আমার ক্রিয়েট হলো, মানে কপি হয়ে গেল। এই যে এই ওভারঅল ডাটায় যা ছিল, ওভারঅল ডাটা 2 নামে হচ্ছে এই যে ওয়ার্কশিটটা ছিল সেটা কপি হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। তো আবার হচ্ছে আরো কিছু অপশন আছে দেখি, মুভ অর কপি, যে দেখেন মুভ টু দা ইন্ড, অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করে কপি করেন তখন হচ্ছে একদম শেষে যতগুলা ওয়ার্কশিট থাকবে, এই যতগুলা ওয়ার্কশিট থাকবে এই ওয়ার্কশিটের একদম শেষে হচ্ছে যে এই ওয়ার্কশিটটা আর কি কপি হবে। এখানে দিয়ে দিলাম, দেখেন এই যে আমার যে এই ইয়েটা ছিল, মানে যে ওয়ার্কশিটটা ছিল এই ওয়ার্কশিটটা একদম শেষে আবার কপি হয়ে চলে আসছে। এখন আপনি মুভ করবেন কিভাবে, মুভ করবেন হচ্ছে কপি তো কপি করা তো শিখলেন, ওইখান থেকে এইভাবে মুভ করা যায়। এই যে আপনি যদি ক্রিয়েটে কপিতে চেক না দেন, অর্থাৎ ক্রিয়েটে কপিতে টিক মার্ক না দিলে আপনার হচ্ছে এটা মুভ হয়ে যাবে আর কি। যেমন টিউটোরিয়ালের আগে এটা আমি মুভ করতে চাই, দেখেন এটা কিন্তু এই যে মুভ হয়ে এখান থেকে এখানে চলে আসছে। মানে বিফোর শিট মানে হচ্ছে কোন শিটের আগে আপনি এটা রাখতে চান। আচ্ছা, তো এটাকে আমি হচ্ছে সহজভাবে মুভ করতে পারি, কিভাবে করতে পারি সেটা হচ্ছে এই যে মাউসের লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করে মানে এটাকে ধরে রাখবেন, ড্র্যাগ করবেন আর কি, ড্র্যাগ করা যাকে বলে, এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসলাম, আমি এটা শেষে নিয়ে আসলাম, এই যে দেখেন এটা কিন্তু শেষে চলে আসছে, অর্থাৎ মাউসের লেফট ক্লিক করে আপনি ড্র্যাগ করতে হবে। এই যে এখানে নিয়ে আসলাম, মানে এটা একদম সহজ। তো এইভাবে হচ্ছে আপনি আপনার যে শীট গুলো আছে, ওয়ার্কশিট গুলো আছে, সেগুলোকে আপনি মুভ করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনার এই শীট গুলো প্রিন্ট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি প্রিন্ট করবেন কিভাবে, প্রিন্ট করতে পারবেন হচ্ছে নর্মালি আমরা এইটা ইউজ করি না তেমন। তো তারপর আমি একটু দেখিয়ে দিই কিভাবে প্রিন্ট করবেন। আপনার হচ্ছে নর্মালি একটা শর্টকাট ইউজ করে করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি তে ক্লিক করলে দেখেন এই যে আমার যে ওয়ার্কশিটটা ছিল সেই ওয়ার্কশিটটা কিন্তু এখানে চলে আসছে।
এই যে দেখেন এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, আমার ওয়ার্কশিটে যা লেখা ছিল ডাটা কম ছিল, যদি ডাটা থাকে, যদি আমার এই ওয়ার্কশিট ভরা ডাটা থাকতো তখন হচ্ছে এটা চলে আসতো। তা আমি এখানে হচ্ছে প্রিন্ট অপশন আছে, তারপরে আমার এখানে কোন প্রিন্টারটা দিয়ে আমি প্রিন্ট করব, এখানে দেখেন আমার তো প্রিন্টার কানেক্ট করা নাই। তো এখানে হচ্ছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা দিলে আর কি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে দেখেন যে আমার এটা পেজ লেআউট কি হবে, এটা পোর্ট্রেট দেওয়া আছে, অথবা পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ আপনি দিতে পারেন কিভাবে আপনি প্রিন্ট করবেন। তারপর আপনার পেপার সাইজ কি হবে, তো আমরা নর্মালি A4 সাইজে প্রিন্ট করি, তো আপনি সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লেটার আছে, লেটার সাইজ আছে, লিগ্যাল সাইজ আছে, আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন। পেজ মার্জিন এই জিনিসগুলো আপনার আগেও দেখছেন, পেজ মার্জিন এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর কি। তো এখানে প্রিন্টে ক্লিক করলে তখন হচ্ছে প্রিন্ট হবে, কয় কপি প্রিন্ট করতে চান এখানে দিয়ে দিলে ওই তত কপি প্রিন্ট হবে। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে যদি পিডিএফ করার প্রয়োজন মনে করেন তখন হচ্ছে এখান থেকে করতে পারেন। এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আপনার কোনো শীট যদি পিডিএফ করার প্রয়োজন পড়ে তখন এখান থেকে করতে পারবেন, অথবা হচ্ছে আপনি যে সেভ এসে যে পিডিএফ এ সেভ করলেও পারবেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে প্রিন্টের অপশন। তারপরে হচ্ছে আহ আপনাদেরকে তো দেখালাম যে রো কলাম কিভাবে ইনসার্ট করবেন, কিভাবে ডিলিট করবেন। এখন দেখি যে আপনার সেলটা, এই যে ছোট ছোট সেল গুলো আছে, এই সেল গুলো কিভাবে আপনি ডিলিট করবেন আর কি। রো কলাম ডিলিট করা দেখাইলাম, তো সেল গুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে হচ্ছে দেখেন এইখানে এসে আপনি নর্মালি কিবোর্ডের যে ডিলিট বাটন আছে সেইখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম। তো কিবোর্ডে ডিলিট বাটন দিয়ে করতে পারেন আপনি, তারপরে ব্যাক স্পেস দিলেও আপনার এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা হয় কি, কিবোর্ডে ডিলিট বাটন দিয়ে যদি আপনি ডিলিট করেন তাহলে এটা আসলে ডিলিট হয় না, এটা হয় হচ্ছে আপনার মানে এটা ডাটাটা থেকে যায়, আপনার এই ডাটাটা ক্লিয়ার হলো কিন্তু এটার ভ্যালু হয় হচ্ছে নাল। নাল মানে হচ্ছে যে আপনার এটার ভ্যালু হবে শূন্য, ভ্যালুটা থাকবে কিন্তু ভ্যালুটা কিন্তু ডিলিট হবে না, ভ্যালুটা শূন্য হিসাবে থেকে যাবে। যেটা হচ্ছে যখন মিলিয়ন মিলিয়ন ডাটা থাকে তখন হচ্ছে সমস্যা হইতে পারে, কারণ হচ্ছে যখন আপনি অনেকগুলো সেল এভাবে ডিলিট করবেন, মানে কিবোর্ডে ডিলিট চেপে, তো ওই মিলিয়ন মিলিয়ন ডাটা যখন থাকবে তখন হচ্ছে আপনার এই সাইজটা, মানে এই ডাটার জন্য হচ্ছে আপনার সাইজটা বড় হয়ে যাবে, ডাটার ফাইল সাইজটা বড় হয়ে যাবে। এটা অনেক সময় একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যখন অনেক বড় ডাটা নিয়ে কাজ করা হয় আর কি। এই জন্য হচ্ছে আপনারা এটা নর্মালি হচ্ছে মাউসে রাইট ক্লিক করে তারপর হচ্ছে দেখেন যে এখানে ডিলিট লেখা আছে, তো ডিলিট লেখা আসলে তো এখানে হচ্ছে দেখেন বিভিন্ন অপশন আছে, যে শিফট সেল লেফট এটা অথবা শিফট সেল আপ, এই দুইটার একটা দিয়ে আপনি এখানে ডিলিট করতে পারেন। আর এখানে থেকে এন্টায়ার রো মানে পুরো রোটাই ডিলিট হয়ে যাবে, এই সেলটা যেই রোতে আছে, এই সেলটা যে রোতে আছে এই রো হচ্ছে পুরোটাই ডিলিট হয়ে যাবে যদি এন্টায়ার রো দেন। আর এন্টায়ার কলাম দিলে এই সেলটা যেই কলামে আছে অর্থাৎ এই কলামটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি শুধুমাত্র এই যে এই সেলটা ডিলিট করতে চাই, এই সেলটা হচ্ছে আপনি ডিরেক্ট এইভাবে ডিলিট করে দিতে পারেন। শিফট সেল লেফট এটা অপশনটা এটাই থাক, আমি ওকে করে দিলাম, তাহলে দেখেন এটা আমার একবারে ডিলিট হয়ে গেল। আচ্ছা যাই হোক, আবার ইনপুট করলাম। এটা এটা হচ্ছে এইভাবে আপনি করতে পারেন। এখন আমরা দেখব যে এই যে সেলগুলা, এই যে সেল দেখলাম, এই সেলগুলা কিভাবে আমরা সিলেক্ট করব। অনেক সময় আমাদের অনেকগুলা সেল সিলেক্ট করার প্রয়োজন পড়ে। একটা বড় ডাটা হলে দাঁড়ান আমি একটু বড় ডাটা ওপেন করি। আমার এখানে পাস, আচ্ছা এখানে হচ্ছে কোনটা নিব। আচ্ছা আমি একটা ডাটা সেট, আচ্ছা এটা ছোট, আচ্ছা ছোট হলেও দেখেন একটা ছোট ডাটা সেট, কিন্তু এটা ছোট ডাটা, এখানে হচ্ছে সময় কমে গেছে, 10 মিনিট আছে। আচ্ছা এটা হচ্ছে একটা ছোট ডাটা সেট, আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। ছোট ডাটা সেটের মধ্যে কি কি আছে, মান্থ মানে কোন মাস,
ওই মাসে এক্সপেন্সটা কত আর তার রেভিনিউ কত, মানে এটা একটা হিসাব এখানে দেখাইছে আর কি। তো এখানে দেখেন যে অনেকগুলো সেল আছে, এই যে সেল, এগুলা কি হচ্ছে সেলের উপরে ক্লিক করলে সেলটা সিলেক্ট হয়ে যায়। ধরেন আপনার অনেকগুলো সেল একসাথে সিলেক্ট করার প্রয়োজন পড়লো, তো নর্মালি হচ্ছে আমরা যেভাবে সিলেক্ট করি একসাথে মাল্টিপল কন্টেন্ট যখন আমরা সিলেক্ট করতে যাই, মাল্টিপল টেক্সট যখন আমরা সিলেক্ট করতে যাই, তখন হচ্ছে কন্ট্রোল চেপে তখন হচ্ছে আরেকটায় যাই। দেখেন এটা কিন্তু দুইটা সিলেক্ট হয়ে গেল, এটাতে দিলাম তিনটা সিলেক্ট হয়ে গেল। এই কন্ট্রোল চেপে হচ্ছে আমি কিন্তু ওই যে আলাদা আলাদা সেল গুলাকে আমি সিলেক্ট করে ফেলছি। এটা কন্ট্রোল চেপে ধরে করা যায়, এটা হচ্ছে সব জায়গায় সেম সেম নিয়মই। তারপরে হচ্ছে আপনি ধরেন এখন পুরো একটা রো কিভাবে সিলেক্ট করবেন, পুরো একটা রো আপনারা দেখতে পেয়েছেন যে এই যে এখানে হচ্ছে এই যে যেখানে রো নাম্বার দেয়া আছে সেইখানে মাউসের কার্সরটা নিয়ে ক্লিক করলে এই যে পুরো রোটা সিলেক্ট হয়ে যায়। আর এই যে কলাম আছে, কলামের উপরে কার্সরটা নিয়ে এই যে দেখেন কলামের উপরে আছে, এখন কলামের উপরে কার্সরটা নিয়ে ক্লিক করলে এটা হচ্ছে পুরো কলামটা সিলেক্ট হয়ে যায়। এখন অনেক সময় দরকার আমাদের এরকম দরকার হয় আমাদের শুধু যেখানে ডাটা আছে, দেখেন এই সেলগুলো কিন্তু ব্ল্যাঙ্ক, এই সেলে কিন্তু কোনো ডাটা নেই। অনেক সময় আমাদের মানে ম্যাক্সিমাম টাইম আমাদের প্রয়োজন পড়ে এরকম যে শুধুমাত্র যেই সেলগুলোতে ডাটা আছে, এই যে এই সেলগুলোতে ডাটা আছে এই সেলগুলাই শুধু আমি সিলেক্ট করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্টকাট আমি আপনাদেরকে বলবো, এটা আপনাদের অনেক প্রয়োজন পড়বে যখন আপনি একটু বড় ডাটা নিয়ে কাজ করবেন। ধরেন 100 মানুষের ডাটা নিয়ে আপনি কাজ করলেন, তখন কিন্তু এটা আপনার মানে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আপনারা এই পুরোটা ধরে যদি সিলেক্ট করতে চান এটা অনেক ঝামেলা হয় আর কি। শুধুমাত্র যে সকল সেলে ডাটা আছে ওগুলো আমরা সিলেক্ট করতে চাই আর কি। তো এটা কিভাবে করব, এটা হচ্ছে ধরেন এই যে প্রথমে এটা মানে এই যে এই সেলটা হচ্ছে আমাদের শুরুতে এই সেলে হচ্ছে আমাদের ডাটা আছে। তো শর্টকাটটা হচ্ছে আপনি কন্ট্রোলে চাপ দিবেন, শিফটে চাপ দিবেন, তারপরে হচ্ছে আপনার কিবোর্ডের যে ডাউন এরো কি, ডাউন এরো কিটা কোথায় পাবেন, দেখবেন যে কিবোর্ডের একদম নিচে হাতের ডান পাশে হচ্ছে এরো কি গুলো থাকে। তো এই কিবোর্ডের ডাউন এরো কিতে ক্লিক করবেন। দেখেন এই যে এখানে শুধুমাত্র যে সকল সেলে ডাটা আছে ওই ডাটাগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু কিবোর্ডের কন্ট্রোল শিফট তারপরে ডাউন এরো কি চাপ দিয়েছি, এই জন্য হয়েছে সিলেক্ট হয়েছে। মানে তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট কিবোর্ডে ডাউন এরো কি। তার মানে এখন আমাদের এই কলাম বরাবর ডাউন এরো কি দিয়ে আমরা বুঝাইলাম যে এই কলাম বরাবর যে সকল সেলে ডাটা আছে ওই সকল সেলগুলি সিলেক্ট হবে। আচ্ছা, তারপরে এখন আমরা দেখি যে আমাদের রো, এটা তো আমরা একটা কলাম সিলেক্ট করলাম, তারপরে যে রো গুলো আছে এই রো গুলাতে কিভাবে এখন সিলেক্ট করব। তো এখন শুধুমাত্র আমরা এই যে কিবোর্ডের যে রাইট এরো কি আছে, রাইট এরো কিতে আমরা সিলেক্ট করলে দেখেন এখানে কিন্তু রো গুলোও সিলেক্ট হয়ে গেল। প্রথমে আমরা কলাম সিলেক্ট করলাম, তারপরে আমরা এই রো গুলো মানে এই শিফট এবং কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের যে রাইট এরো কি আছে রাইট এরো কিতে ক্লিক করার পরে কিন্তু আপনার এটা চলে আসছে, মানে পুরো ডাটাগুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার ডিসিলেক্ট করলাম। এটা উল্টা ভাবে করা যায়, কিভাবে করা যায়, আপনি হচ্ছে আমরা প্রথমে কলাম করেছি তারপরে রো করেছি, তো আপনি শুরুতে হচ্ছে রোটা সিলেক্ট করে ফেলতে পারেন। তাহলে যে সকল রোতে ডাটা আছে ওগুলোই সিলেক্ট হবে। তাহলে কি করবেন, এই যে যেটা হচ্ছে শুরুর ডাটা, মানে হচ্ছে শুরুতে যেই ডাটা আছে এই শুরুতে যে ডাটাটা আছে সেটাতে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল শিফট চেপে তারপরে হচ্ছে মাউসের রাইট এরো কিতে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে রো সিলেক্ট হয়েছে। মানে যে সকল রোতে ডাটা আছে শুধুমাত্র মানে যে সকল সেলে ডাটা আছে রো বরাবর ওই সকল সেলই সিলেক্ট হয়েছে, অন্যগুলো কিন্তু মানে ব্ল্যাঙ্ক সেল যেগুলো আছে ব্ল্যাঙ্ক সেল গুলো কিন্তু সিলেক্ট হয়নি। এখন যদি আমি ডাউন এরো কি চাপ দিই তাহলে দেখেন আমাদের এই যে কলাম বরাবর সবগুলো চলে আসছে। এইভাবে সিলেক্ট করা যায়। এখন দেখেন এখানে তো ছোট ডাটা আছে, আপনারা তো বলতে পারেন যে এটা তো আমরা হচ্ছে নর্মালি কন্ট্রোল ধরে ধরে আমরা সিলেক্ট করতে পারি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে করতে পারি, অথবা হচ্ছে যে এইভাবে টান দিয়ে করতে পারি। মানে মাউসের আপনি এটা এইভাবে করতে পারেন, মাউসের হচ্ছে কি বলে মাউসের হচ্ছে লেফট ক্লিক করে আপনার হচ্ছে যে লেফটে ক্লিক করে এইভাবে টান দিয়ে নিয়ে আসলে আপনি যতটুকু নিয়ে আসবেন ততটুকু সিলেক্ট করতে পারবেন। আপনারা বলতে পারেন যে আমরা তো সহজে এইভাবে করতে পারি, কিন্তু সহজে করতে গেলে আপনার যখন অনেকগুলো ডাটা থাকবে তখন এটা আপনি পারবেন না। ধরেন এইদিকে মানে আপনার ডান দিকেও কলাম বরাবর অনেক কলাম আছে, রো বরাবর ধরেন 5,000, আমি যেটা উদাহরণ দিলাম যে 5,000 মানুষের ডাটা আছে, তখন আপনি একটা একটা করে কিন্তু সিলেক্ট করতে পারবেন।
তো এই জন্য হচ্ছে এটা অনেক কাজে দেয়। আর যখন ডাটা সেট থাকে আপনার এই যে দেখেন এখানে কিন্তু মানে দেখছেন আপনি যতই নিচে যাবেন ততই আপনার দেখেন যে এই যে 395 আপনার এখানে যত নিচে যাবেন হাজার হাজার এখানে ইয়ে আছে, সেল আছে, এই যে সেল আছে, সেল আছে। তো আপনি যদি ব্ল্যাঙ্ক সেল গুলা তো আপনার কাজে লাগবে না, তো আপনি ব্ল্যাঙ্ক সেল কেন সিলেক্ট করবেন? তো আপনি যাইতে যাইতে যদি আপনি পুরো কলামটা সিলেক্ট করে ফেলেন তাহলে আপনার কিন্তু আলটিমেটলি কাজটা হবে না, যে কাজ আপনার দরকার সেই কাজ আপনি করতে পারলেন না আপনি পুরোটা সিলেক্ট করার কারণে। তো এই জন্য অনেক সময় যে সকল সেলে ডাটা আছে ওই সকল সেলগুলো আমাদের সিলেক্ট করার প্রয়োজন পড়ে। তো এই শর্টকাটটা ইউজ করে আপনারা হচ্ছে ওই সকল সেল সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে আচ্ছা আমাদের 4 মিনিট আছে আর এই 4 মিনিটে হচ্ছে কিছু ইয়েগুলো দেখে নিই আপনার এই যে হাইট এন্ড ওয়াইড আছে, এই যে সেলগুলো আছে সেলগুলো হচ্ছে সবগুলো দেখেন একটা ডিফল্ট সাইজে আছে, সবগুলো সেলের সাইজ হচ্ছে সমান। দেখেন এই যে এখানে যত সেল আছে সবগুলো সেলের সাইজ হচ্ছে সমান। তো আমরা এই সেলের সাইজ হচ্ছে কমাইতে বাড়াইতে পারি। এটা কিভাবে কমাবো বাড়াবো, আচ্ছা এটা হচ্ছে ইয়ে করে দিই আপনাদের দেখাতে চাইলাম। কিভাবে কমাবো বাড়াবো দেখেন এখানে হচ্ছে আপনি যদি কলামের সাইজ বাড়াইতে চান মানে এদিকে বড় করতে চান, সেলের সাইজ বড় করতে হলে তখন কলামের সাইজ আপনি বড় করলেন। তো এটা হচ্ছে আপনি যে দুই কলামের মাঝখানে নিয়ে যাবেন, অর্থাৎ যে কলামটা বড় করতে চান ওইখানে যে কলামের বর্ডারটা আছে ওইখানে নিয়ে গেলে দেখেন যে এখানে একটা চিহ্ন চলে আসছে। এইখানে হচ্ছে মাউসের লেফট ক্লিক করে টান দিবেন, দেখেন এটা কিন্তু কলামটা বড় হয়ে গেছে। আচ্ছা এখন রোটা বড় করবেন কিভাবে? ঠিক একই ভাবে যখন এই যে রোটা বড় করতে চান ওই রোর এখানে কার্সরটা নিয়ে যাবেন, নিয়ে দেখেন যে এখানে একটা ইয়ে আসছে মানে চিহ্ন আসছে, এটা ধরে টান দিলেন দেখেন যে এই যে রোটা বড় হয়ে গেছে। মানে এইভাবে হচ্ছে আপনারা কলামের সাইজটা পরিবর্তন করতে পারেন। অথবা আপনারা হচ্ছে এই যে এখানে ফরম্যাট অপশন আছে, ফরম্যাট, এই যে ফরম্যাট অপশন আছে এখানে দেখেন রো হাইট, কলাম ওয়াইড, মানে রো এর হাইটটা কত হবে কলামের ওয়াইডটা কত হবে এটা আপনারা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট মানে দিয়ে দিতে পারেন যে কত পিক্সেল বা কত ইঞ্চি হবে এটা আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা তো এটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। দেখেন এই যে রেজিস্ট্রেশন নাম্বার লিখছি এটা হচ্ছে ইয়েতে চলে আসছে মানে কেটে গেছে, ইটা কেটে গেছে, এখানে কেটে গেছে। তো এইটা হচ্ছে আমরা এইভাবে ম্যানুয়ালি এইভাবে ইয়ে করে দিতে পারি, মানে কলামটা বড় করে দিলে এই নামটা হচ্ছে এখানে কি ডাটা আছে এটা আমার দেখা যাইতেছে, মানে এই সেলের নামটা কি এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা তো এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনার অটো ফিট। অটো ফিটে ক্লিক করলে কি হবে, আপনি ধরেন এখানে ম্যানুয়ালি করতে গেলে দেখেন একটু ছোট বড় হয়ে যাচ্ছে। এটা এটা হচ্ছে আপনি ধরেন ম্যানুয়ালি করতে গেলে অসুবিধাটা হয়। তো আপনি অটো ফিটে দিলে আপনার কি হবে, এখানে দেখেন যে অটো ফিট অপশনটা কই পাবেন, এই যে ফরম্যাটে, ফরম্যাটে গেলে আপনি হচ্ছে এই যে অটো ফিট রো হাইট এটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে আবার নেমের কিন্তু কেটে গেছে, এই অটো ফিটে যদি আমি দিয়ে দিই, আচ্ছা এটা তো রো হবে, এটা কলাম, আচ্ছা এটা কলামের হবে, সরি কলাম ওয়াইড, এটা যদি আমি অটো ফিট দিয়ে দিই দেখেন এখানে কিন্তু আমার এই যে ইটা কেটে গেছিল এটা কিন্তু এখন আর কাটা নাই, এটা কিন্তু মানে এই যে এটার দৈর্ঘ্য যতটুকু অতটুকু কিন্তু আমার এটা হয়ে গেছে। অথবা আপনি এটা অন্যভাবে করতে পারেন, এটা হচ্ছে ধরেন এই যে এটা এইভাবে এরকম ছোট আছে আর কি। আচ্ছা এটা ধরেন আপনি একটা লিখলেন তো কোন একটা এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই যে এখানে আরটা কেটে গেছে, তো আপনি এটাকে কিভাবে অটো ফিট করবেন, এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই যে এটা হচ্ছে অটো ফিট হয়ে যাবে, আপনার ডাটার যে লেন্থ আছে ওই লেন্থ অনুসারে হচ্ছে আপনার অটো ফিট হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে অটো ফিটের অপশন। আচ্ছা আমাদের মাত্র 1 মিনিট সময় আছে, আমরা হচ্ছে আজকে শেষ করে দেই। আহ আর হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কি বার, নেক্সট হচ্ছে সোমবারে দেখা হচ্ছে আপনাদের সাথে। মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল, আমরা হচ্ছে আহ, আহ, এটা করলাম, আমরা হচ্ছে নেক্সট ডাটা নিয়ে কাজ করব আর কি, আজকে অতটা ডাটা নিয়ে কাজ করা হয়নি। তো আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে ডাটা নিয়ে কাজ করব, আশা করি আপনারা সবাই জয়েন করবেন। আর হচ্ছে আপনারা আপনাদের একটু মনে করিয়ে দিই, আপনাদের হচ্ছে পাওয়ার পয়েন্টে একটা অ্যাসাইনমেন্ট আছে, আপনারা গুগল ক্লাসরুমে দেখে নেবেন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে সাবমিট করতে হবে 24 তারিখের আগে আর কি। যাই হোক সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।